আমাদের কি গতদিন ক্লাস ওই অধ্যায়টা শেষ হয়ে গেছিল, অর্থাৎ আমরা করছিলাম সম্ভবত। জি ভাই, ওটা শেষ হয়ে গেছিল। আচ্ছা, নির্ণায়ক করছিলাম, তাই তো? হ্যাঁ ভাইয়া। তাহলে আমরা নতুন অধ্যায় শুরু করবো আজ। খেয়াল করবেন, তাহলে আমাদের অধ্যায়ের নাম প্রোগ্রেশন, সরি, ফিনান্সিয়াল ম্যাথ অথবা ম্যাথমেটিক্স অফ ফিনান্স। আমাদের এর আগে কয়টা অধ্যায় হয়েছে? তাহলে আমাদের এর আগে নাম্বার সিস্টেম করছি চারটা আমরা, ভাইয়া। থিওরি অফ সেট, ম্যাট্রিক্স, লগ, চারটা অধ্যায়। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি ফিনান্সিয়াল ম্যাথ বা ম্যাথমেটিক্স অফ ফিনান্স। ক্লাস অন। আজ আমরা প্রথম ক্লাসটা এখান থেকে দেখছি। আমরা যদি দেখতে চাই, আমাদের কিছু সূত্রগত আলোচনা আছে প্রথম অংশে। দেখেন, কিছু পাঠে দেওয়া আছে। অর্থের সময় মূল্য বা অর্থায়নে গণিত বলতে কি বুঝো, সুদ কাকে বলে, সুদ কত প্রকার। দেখেন, এখানে আমরা ইন্টারেস্ট দুই ভাবে বিবেচনা করবো, একটা সরল সুদ, একটা চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য কি? আমরা যে টাকাটা, অর্থাৎ একটা ইন্টারেস্টের টাকার উপরে যখন আবার ইন্টারেস্ট দেওয়া হয় তখন সেটাকে বলা হয় চক্রবৃদ্ধি। আর যখন প্রত্যেক বছর একটা নির্দিষ্ট অ্যামাউন্টের উপরে টাকার ইন্টারেস্ট দেওয়া হতে থাকে সেটাকে বলা হয় সরল সুদ। সেভাবে দেয়া আছে ভবিষ্যৎ মূল্য, বর্তমান মূল্য। আমাদের এখানে বেশ কিছু তথ্য দেওয়া আছে। ভবিষ্যৎ মূল্য দেখেন, ভবিষ্যৎ যে টাকাটা আমি পাচ্ছি বা কাউকে দিচ্ছি, বর্তমানে যে টাকাটা পাচ্ছি বা কারো কাছ থেকে নিচ্ছি বা ধার করছি সেটা বর্তমান মূল্য, আর যেটা ভবিষ্যতে পাবো সেটা ভবিষ্যৎ মূল্য। প্রথম অংশে এটুকুলো আপনার কাছে দেওয়া আছে, এখানে বেশ কয়েকটা শর্ত আপনি দেখে নিলে ভালো হবে। বার্ষিক বৃত্তি, সাধারণ বৃত্তি, নামিক সুদের হার, প্রতিপূরক তহবিল কাকে বলে, অ্যামোর্টাইজেশন কি, ব্যাংক বাটা কি। বেশ কয়েকটা শর্ত আপনার কাছে আছে, একটু দেখে নেবেন। পরবর্তীতে আমরা যদি অঙ্কের দিকে যেতে চাই তাহলে দেখেন আমাদের কিছু সূত্র আছে। প্রথম অবস্থায় আমরা খেয়াল করবো এই ইন্টারেস্টকে আমরা দুই ভাগে ভাগ করছি। দেখেন, একটা হচ্ছে সরল সুদ, একটা চক্রবৃদ্ধি সুদ। সরল সুদের সূত্র কি? এফভি সমান পিভি ইন্টু ওয়ান প্লাস এন আর, বা আর এন, যেভাবেই বলেন না কেন। কিন্তু চক্রবৃদ্ধি সুদের দেখেন সূত্র কি আছে। চক্রবৃদ্ধি সুদ যেটা আছে সেটা আবার দেখেন দুই ভাগে ভাগ হয়েছে। সেটা কি? একটা হচ্ছে এককালীন আর একটা কিস্তি। এককালীনের অংশে আমার দুইটা সূত্র আছে, এফবি সমান পিভি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন। দেখেন, আমার সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কি? এন আর গুণ সম্পর্কে ছিল, আর এখানে এনটা পাওয়ার হয়েছে ওয়ান প্লাস আর এর সাথে। আর একটা সূত্র আছে, এফবি সমান পিভি ইন্টু ওয়ান প্লাস আর বাই এম পাওয়ার এম ইন্টু এন। আচ্ছা, এম কখন আসবে মনে রাখতে হবে। একটা বছরে সুদের টাকা যদি একাধিকবার প্রদান করা হয় বা ইন্টারেস্টের টাকা একাধিকবার প্রদান করা হয় তাহলে সেই অংশে এম আসে। আর এম যদি কখনো আসে তাহলে আর এর সাথে সেটা ভাগ হয় আর এন এর সাথে গুণ হয় প্রত্যেকটা অংশে। দেখেন, কিস্তি আবার দুই প্রকার। একটা বলছে বর্তমান মূল্যের কিস্তি আর একটা বলছে ভবিষ্যৎ মূল্যের কিস্তি। বর্তমান মূল্যের কিস্তিতে আমাদের চারটা সূত্র আছে। দেখেন, পিভি অ্যানুইটি দ্বারা তাকে প্রকাশ করছে, অর্থাৎ পিভি এ বলতে বোঝাচ্ছে পিভি অ্যানুইটি। তাহলে এই যে পিভি অ্যানুইটি দ্বারা আমরা বর্তমান মূল্যের কিস্তিটাকে প্রকাশ করছি, সেখানে সূত্র কি? এ বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন। ঠিক একইভাবে দেখেন, দ্বিতীয় যে সূত্রটা আছে, পিভি অ্যানুইটি সমান এ বাই আর, পিভিআরইটি সমান এ বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন, সাথে আছে ওয়ান প্লাস আর। এখন আমরা একটা বিষয় মাথায় রাখবো, এখানে দুইভাবে কিস্তির টাকাটা দেয়া থাকতে পারে, অর্থাৎ বছর, মাস, সপ্তাহ, দিন, এভাবে যদি থাকে তাহলে তার শুরুতে, অর্থাৎ বছর, মাস, সপ্তাহ, এগুলো আমরা একটু চিন্তা করে রাখি। যদি কখনো এর শুরুতে প্রদান করা হয় কিস্তিটা তাহলে লাস্টের অংশে ওয়ান প্লাস আর গুণ হয়। আর যদি শেষে প্রদান করা হয় তাহলে কিছুই হয় না, অর্থাৎ প্রথম যে সূত্রটা আছে সেটা। তাহলে আমরা বলতে পারি আমাদের এই যে অংশটা আছে এটা আমাদের যদি কখনো কিস্তি শুরুতে থাকে, অর্থাৎ বছর, মাস, শুরুতে যদি কিস্তি প্রদান করা হয় তাহলে আমাদের ওয়ান প্লাস আর গুণ হবে। দেখেন, এই দুইটা সূত্রের সাথে এম রিলেটেড অংশ আসছে।
এটা দেখেন প্রথম সূত্রের সাথে। অর্থাৎ আমরা বলছিলাম যদি কখনো আমাদের অঙ্কের মধ্যে এম আসে, অর্থাৎ অঙ্কে যে দেখলাম যে আমাদের মান আছে এম এর, তখন সেটা কি হবে? বলছিলাম আর এর সাথে ভাগ হয় আর এন এর সাথে গুণ হয়। দেখেন তাই হয়েছে। পিভি অ্যানুইটি সমান এ বাই আর বাই এম, 1 - 1/1 প্লাস আর বাই এম পাওয়ার এম ইন্টু এন। ঠিক পরবর্তী অংশে দেখেন আরেকটা সূত্র আছে পিভি অ্যানুইটি, এ বাই আর বাই এম 1 - 1/1 প্লাস আর বাই এম পাওয়ার এম ইন্টু এন, আবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে 1 প্লাস আর বাই এম। তাহলে এখানে বিষয়টা কি হচ্ছে দেখেন, ওই যেটাই বলছিলাম, যে আপনার কাছে যদি কখনো অঙ্কে যদি আপনার কাছে মনে হয় যে এই অঙ্কের মধ্যে আপনার কাছে এম আছে বা তথ্য দেয়া থাকে, তাহলে আর এর সাথে সেটা ভাগ সম্পর্কে আসবে, এন এর সাথে সেটা গুণ সম্পর্কে আসবে। একইভাবে দেখেন আমাদের যে ভবিষ্যৎ মূল্য আছে, এই ভবিষ্যৎ মূল্যের কিস্তিতেও ঠিক একইভাবে চারটা সূত্র আছে। সেই সাতটা সূত্র দেখেন কিভাবে আছে। এবি অ্যানুইটি সমান এ বাই আর 1 প্লাস আর টু দি পাওয়ার এন -1। পরেরটা আছে এ বাই আর 1 প্লাস আর টু দি পাওয়ার এন -1 1 প্লাস আর। অর্থাৎ প্রথম যে দুইটা সূত্র আছে, সরি, প্রথম সূত্রটা হচ্ছে আমার বছরের শেষ বা মাসের শেষ, পরের সূত্রটা আবার বছর বা মাসের শুরু। ঠিক পরবর্তীটা দেখেন একইভাবে আমার প্রথম যে অংশটা ছিল সেটার সাথে এম আসছে, আর পরের অংশটা দেখেন দ্বিতীয় অংশের সাথে এম আসছে। তাহলে আমি বলতে পারি এই যে দুইটা অংশের চারটা সূত্র আছে, প্রথম যে সূত্রটা আছে এই চারটা সূত্রের প্রথম সূত্রটা হচ্ছে বছর বা মাসের শেষ, দ্বিতীয় সূত্রটা বছর বা মাসের শুরু, তৃতীয়টা আবার বছর বা মাসের শেষ, আর চতুর্থটা আবার বছর বা মাসের শুরু। মনে রাখবো যদি কখনো অঙ্কে বছর মাস এরা ধরনের তথ্য, অর্থাৎ শুরু শেষ কিছুই না বলা থাকে, তাহলে আমরা শেষ বিবেচনা করব। শুধুমাত্র যদি অঙ্কের শুরু কথাটা উল্লেখ থাকে তাহলেই আমাকে শুরু বিবেচনা করতে হবে। এবং আরো একটা কথা মাথায় রাখতে হবে, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে আমরা কোনটা কখন লিখব। যদি কখনো অঙ্কের শুধুমাত্র সরল সুদ উল্লেখ থাকে তাহলে এই সরল সুদ, আর নতুবা চক্রবৃদ্ধি সুদ। তাহলে এই সকল শর্তগুলো বিবেচনা করে আমরা এই অঙ্কটার সূত্র প্রয়োগ করার চেষ্টা করব। দেখেন আমাদের আরো দুই তিনটা সূত্র আছে। সূত্র আছে ইআইআর। ইআইআর বলতে বোঝায় ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। দেখেন এই ইআইআর এর সূত্র কি বলছে, 1 প্লাস আর বাই এম পাওয়ার এম -1 গুণ 100। এই একমাত্র সূত্র যেখানে দেখেন আপনার কাছে এম কাজে লাগেনি। আবার আরো একটা সূত্র আছে পি বাই আর, অর্থাৎ এটা হচ্ছে সাময়িক সুদের হার। অর্থাৎ সাময়িক বলতে কি, একটা নির্দিষ্ট মেয়াদ অর্থাৎ একটা বছর, একটা বছরের খণ্ডকালীন অংশে যে ইন্টারেস্টটা আপনি পেয়ে থাকেন অর্থাৎ হারটা, সেটাকে বলা হয় পিআইআর। তাহলে এখানে দেখেন আর/এম গুণ 100, অর্থাৎ এই দুইটা সূত্রে আমরা শুধুমাত্র এম পাই না, এন পাই না, আর সকল ক্ষেত্রে আমরা এন পেয়ে থাকি। দেখেন আরেকটা সূত্র আছে এসভি সমান পি ইন্টু 1 - ডি টু দি পাওয়ার এন। এটাকে বলা হয় অবচয়ের সূত্র। তাহলে এই যে অংশটা আমার কাছে আছে, তাহলে এখান থেকে আমাদের এই সূত্রগুলো আছে, এই সূত্রগুলোর উপরে বেচ করে আমাকে এই অধ্যায়টা করতে হবে। দেখেন এই অধ্যায়টা করতে গেলে সব থেকে বড় বিষয় আপনার এই সূত্রগুলো ভালোভাবে আয়ত্তে রাখতে হবে। সূত্রগুলো যদি আপনার আয়ত্তে না থাকে তাহলে এই অধ্যায় আপনি কিছুই করতে পারবেন না। এবং যারা এখানে ম্যানেজমেন্ট আছেন অথবা মার্কেটিং আছেন, ও আপনারা তো এখানে মার্কেটিং এর কেউ নাই, অ্যাকাউন্টিং ফিনান্সও নাই, আপনারা সবাই ম্যানেজমেন্টের। এখানে আপনাদের এই অংশটা কিন্তু এই ইয়ারেই আপনি করেছেন ফিনান্সে। ফিনান্সে আপনি টাইম ভ্যালু অফ মানি করেছেন, সেই টাইম ভ্যালু অফ মানিতে আছে। টাইম ভ্যালু অফ মানি কি আপনাদের করা হয়েছে ফিনান্সের? হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া, করা হয়েছে। আচ্ছা, তাহলে দেখেন আপনারা এই সূত্রগুলোর সাথে কিন্তু পরিচিত। এবং এই সূত্রগুলোর সাথে যখন আপনি পরিচিত হলেন, আপনার কাছে ওই অংশটা ছিল টোটাল ইংলিশে, আর এখানে অঙ্কটা থাকবে আপনার বাংলায়। কারো কোনো প্রশ্ন আছে এই সূত্রগত? না ভাইয়া। তাহলে আমরা পরবর্তী অংশে যাচ্ছি। দেখেন আমাদের কিছু শর্ত দেওয়া আছে, অর্থাৎ আমরা এই অঙ্কের মধ্যে কি কি পাচ্ছি সেটা। এফভি দেখেন বোঝানো হয়েছে ভবিষ্যৎ মূল্য, ফিউচার ভ্যালু। পিভি বলতে বোঝানো হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য। আর সুদের হার, রেট অফ ইন্টারেস্ট। এন বছর সংখ্যা, নাম্বার অফ ইয়ার। এম সুদ প্রদানের বারের সংখ্যা, অর্থাৎ কয়বার সুদ প্রদান করা হবে। এ অ্যানুইটি বার্ষিক কিস্তির পরিমাণ টাকায়। এসভি স্যালভেজ ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু, অর্থাৎ ভগ্নাবশেষ মূল্য বা ধাতু মূল্য। ডি ডেপ্রিসিয়েশন রেট, অবচয়। তাহলে আপনার কাছে এই কয়টা অংশ আছে।
এখানে আর একটা তথ্য যদি আপনারা জানতে চান, এসভি বলতে একটা তথ্য আছে, সরি, এসএফ, সিঙ্কিং ফান্ড, এটাকে বলা হয় প্রতিপূরক তহবিল। এই অঙ্কটাও আমাকে এই জায়গায় করতে বলে, আপনারা পেয়ে যাবেন, অসুবিধা নেই। এই এসএফ বলতে বোঝানো হচ্ছে আপনার একটা নির্দিষ্ট, দেখেন এফভি আর এসএফ সেম জিনিস, কিন্তু এফভি বলতে বোঝায় ভবিষ্যৎ মূল্য, অর্থাৎ এই ভবিষ্যৎ মূল্যটা ধরে নিচ্ছি আমি আজ থেকে প্রত্যেক মাসে 1,000 টাকা করে জমা রাখবো। এটা জমা রেখে 10 বছর পর আমি একটা নির্দিষ্ট টাকা পাবো। তাহলে এই টাকাটা, আমি টাকাটা জমা রাখছিলাম ঠিকই, কিন্তু আমার কোনো উদ্দেশ্য ছিল না, নির্দিষ্ট কোনো উদ্দেশ্য ছিল না। কিন্তু যদি কখনো আমি নির্দিষ্ট উদ্দেশ্যর জন্য কোনো টাকা গ্রস্থিত রাখি বা সঞ্চয় করি, তাহলে তাকে বলা হয় এসএফ, সিঙ্কিং ফান্ড। অর্থাৎ এই সিঙ্কিং ফান্ডটা কেমন, যে আপনি কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে টাকা গ্রস্থিত রাখছেন বা জমা রাখছেন কোনো একটি স্থানে বা সঞ্চয় করে রাখছেন। তাহলে যদি কখনো নির্দিষ্ট উদ্দেশ্য হয় তাহলে সেটা হবে এসএফ, আর যদি কখনো নির্দিষ্ট উদ্দেশ্য না হয় তাহলে সেটা হবে এফভি। ঠিক আছে, এই দুইটা বিবেচনা করে আমাকে এই অংশটা মনে রাখতে হবে। এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে পরবর্তী অংশে। বলেন, কারো কোনো প্রশ্ন আছে এখানে? না না ভাইয়া। ভাইয়া। হুম। দেখেন, আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। এখানে কি বলছে? বলছে এক ব্যক্তি ব্যাংক থেকে 10,000 টাকা ঋণ নিয়ে 4 বছরে কোনো টাকা পরিশোধ করতে পারেনি। অতঃপর ব্যাংক তার নিকট 12,000 টাকা দাবি করে। এক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের হার কত ছিল? দেখেন, আপনার কাছে সরাসরি বলছে চক্রবৃদ্ধি সুদের হার কত ছিল। তাহলে সুদের হার বলতে আপনার কাছে কি চাচ্ছে? রেট অফ ইন্টারেস্ট, আর এর মান চাচ্ছে। তাহলে আর এর মান যদি আপনার কাছে বের করতে বলে, আমাদের কাছে কি কি মান দেওয়া আছে যদি একটু দেখতে চাই। দেখেন, আমাকে বলছিল এক ব্যক্তি 10,000 টাকা ঋণ নিয়েছিল, তাহলে এটা বর্তমানে নিছে পিভি, 4 বছরে সে কোনো টাকা ফেরত দেয়নি, অর্থাৎ 4 বছর কি তার কাছে এন এর মান। বলছে 12,000 টাকা দাবি করছে অতঃপর ব্যাংক তার কাছে, তাহলে 12,000 টাকা কিসের মান? এফভির মান। বলছে এক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের হার কত? আর এর মান হট। তাহলে সেই অংশটা যদি আমরা নির্ণয় করতে চাই, দেখেন সমাধান আমরা জানি, দিয়ে আমরা সূত্র লিখিনি হেয়ার, অর্থাৎ এখানে দিয়ে যে মানগুলো আছে সেই মানটা আমরা লেখার চেষ্টা করছি। দেখেন বলা আছে পিভি সমান 1,000, এফভি সমান 12,000, সরি, পিভি সমান 10,000, এফভি সমান 12,000, এন সমান 4, আর সমান হট। আমরা এই মানটা নির্ণয় করব। দেখেন তো আমাদের কাছে যে সূত্র আছে, তাহলে সূত্র আসবে কি এফভি সমান পিভি ইন্টু 1 + r টু দি পাওয়ার n। আচ্ছা, কেন এই সূত্রটা আসলো যদি আমার কাছে কেউ প্রশ্ন করেন, তাহলে আমি এভাবে বলবো, অঙ্কটা দেখেন যখন আমরা চক্রবৃদ্ধি পাই, চক্রবৃদ্ধিটা দুই ভাবে আসে, একটা এককালীন আর একটা কিস্তি। তারপরে কিস্তি হলে আমাকে আবার দেখতে হয় যে তারা বর্তমান মূল্যের নাকি ভবিষ্যৎ মূল্যের। তাহলে এই অঙ্কে আমার কাছে যে অঙ্কটা আমি ছিল, অর্থাৎ এর মধ্যে কোথাও দেখেন কোনো কিস্তি কথা উল্লেখ নাই। তাহলে এটা অবশ্যই একটা এককালীনের অঙ্ক। এই কারণে আমরা এককালীনের সূত্র দিলাম। এবং এই অঙ্কের মধ্যে দেখেন কোথাও কোনো এম রিলেটেড মান নাই, তাহলে এম আমার সূত্রের মধ্যেও আসে নাই। ঠিক আছে, এতটুকু কি বুঝছেন? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আমরা দেখেন মান লিখলাম, 10,000 এর পাশে নিয়ে এসে ভাগ করলাম, পরবর্তীতে 1.2 সমান 1 + r টু দি পাওয়ার 4। আমরা উভয় পক্ষকে লগ দিয়ে গুণ করলাম, কারণ লগ নিয়ে আসলাম একটাই কারণে, পাওয়ারটা সামনে নিয়ে আসার জন্য লগ নিয়ে আসতে হয়। তাই দেখেন পাওয়ারটা সামনে নিয়ে আসলাম, তাহলে লগ 1.2 সমান 4 লগ 1 + r। পরবর্তীতে লগ 1 + r সমান log 1.2/4। পরবর্তী অংশে দেখেন আমাদের কাছে কি আসছে, লগ 1 + r সমান log 1.2/4। দুইবার করছি একটা লাইন। আচ্ছা, পরবর্তী অংশে দেখেন আমাদের কাছে কি আছে। তাহলে পরবর্তী অংশে দেখেন আমরা লগ যে অংশটা আছে ওটাকে আমরা ক্যালকুলেশন করে দিয়েছি, log 1 + r সমান log 1.2/4। ক্যালকুলেশন করলে কি আসছে আমাদের কাছে? 0.0198। পরবর্তী অংশে দেখেন এক পাশের লগ আর এক পাশে গেলে আমাদের এন্টি লগ নিয়ে আসতে হয়, তাই আমরা এন্টি লগ নিয়ে আসছি। তাহলে এন্টি লগ নিয়ে এসে দেখেন আমরা যদি ক্যালকুলেশন করতে চাই, তাহলে সেখানে কি আসছে? এন্টি লগ কিভাবে করতে হয় আমরা কি জানি ক্যালকুলেটরে? জি ভাইয়া, শিপ হ্যাঁ, দিয়ে শিফট লক দিতে লক, হবে। হ্যাঁ, শিফট লক দিলে এন্টি লক আসে। পরবর্তীতে আমরা মানটা লিখবো, মানটা লিখে সমান দিলে অর্থাৎ ইকুয়াল দিলে আমরা এই মানটা পাই।
দেখেন আর এর মান বের করতে বলছিল, তাহলে ওয়ানটা পাশে চলে গেল, আমাদের 0.0466, কিন্তু আর এর মানটা সবসময় পার্সেন্টেজে আসে। এবং আর এবং এন এর মান আপনারা কখনোই পরিবর্তন করবেন না, অর্থাৎ যেভাবে আসবে সেভাবে রাখবেন। তাই দেখেন এখানে ওয়ার দিয়ে 100 দিয়ে গুণ করে দেখানো হয়েছে পার্সেন্টেজটা তৈরি করে, তাহলে 4.66%। ঠিক আছে, আপনারা কি এভাবেই সমাধান শিখেছেন যখন ফিনান্সে করছিলেন? হ্যাঁ ভাই, এভাবে করছিলাম। এভাবে করছিলাম ভাইয়া। এভাবেই করছিলেন? আচ্ছা, হ্যাঁ তাহলে হ্যাঁ, তো কোনো এইভাবে। সমস্যা হলো না। আমাদের দেখেন আমরা আগেও যা করছিলাম এখানেও তাই করলাম, তাহলে আমাদের অঙ্কটা বুঝতে খুব একটা অসুবিধা হচ্ছে না। আচ্ছা, তাহলে পরবর্তী অঙ্কে যাচ্ছি। দেখেন তো কি বলছে। বলছে দেখেন, চক্রবৃদ্ধি সুদের হার 8% হলে কোনো নির্দিষ্ট আসল কত বছরে 4 গুণ হবে? তাহলে বলছে কি চক্রবৃদ্ধি সুদের হার যদি 8% হয়, কোনো নির্দিষ্ট আসল কত বছরে 4 গুণ হবে? তাহলে দেখেন আমার কাছে কি কি তথ্য দেওয়া আছে। সমাধান আমরা জানি, হেয়ার দিয়ে মান দেওয়া আছে। ভাই, মান কি আগে থেকে দেওয়া? এ- এই যে আমাদের মানটা দেখেন আমরা। আচ্ছা, 1 মিনিট, আমি একটু কথা বলছি। 1 মিনিট। হ্যাঁ ভাই, শুনছেন? শুনতে পাচ্ছেন সবাই? খেয়াল করবেন। জি হ্যাঁ ভাইয়া। ভাইয়া, শোনা। দেখেন আমাদের কাছে এই যে অংশটা ছিল, এই যে পিভি আর এফভি, দেখেন এই জায়গায় কেন করছে আমরা, বলছিল নির্দিষ্ট আসল, এটা আমরা ধরে নিয়েছি। নির্দিষ্ট আসলকে আমরা যদি 100 ধরি, তাহলে দেখেন তো আমার এফভি কত গুণ বলছিল, 4 গুণ বলছিল না? এই কারণে ওখানে 400 লেখা হ্যাঁ হয়েছে। আপনি যদি ওখানে লিখতেন এভাবে, যে এখানে দিয়ে আমার শুধুমাত্র আর এর মান, আর ধরি দিয়ে পিভি সমান 100, এফভি সমান 100 গুণ 4 সমান 400, তাহলে সব থেকে ভালো হতো। বুঝতে পারছেন বিষয়টা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আপনারা অঙ্কটা লেখার সময় অবশ্যই লিখবেন এখানে দিয়ে 0.08, আর দেবেন হচ্ছে পিভি এফভির মানটা, পিভি সমান দেবেন 100 গুণ 4, আর এফভির মান দেবেন, সরি, পিভির মানটা দেবেন 100 ধরি দিয়ে, আর এফভি দেবেন 100 গুণ 4 সমান 400। ঠিক আছে। জি ভাইয়া। পরবর্তী অংশে তাহলে আমরা দেখছি। দেখেন আমাদের কাছে কি বলছে, যে এফভি সমান পিভি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন।
কারণ আমরা এককালীনের সূত্র, এখানে আমার কোথাও কিস্তির কথা উল্লেখ নাই। তাহলে আমাদের কাছে 400 = 100, 1 + 0.08 টু দি পাওয়ার কত আছে, এন আছে। তাহলে পরের অংশে দেখেন 400/100 = 1 + 0.08 টু দি পাওয়ার এন। পরের অংশে আমরা ক্যালকুলেশন করলে দুই পাশ থেকে তাহলে লগ নিয়ে আসবো এখন। লগ নিয়ে আসলে log 4 সমান log 1.08 টু দি পাওয়ার এন। পরের অংশে কি হচ্ছে, log 4 সমান এন সামনে আসলো log 1.08। কারণ আমরা লগ নিয়েছিলাম কেন, কারণ পাওয়ারটাকে সামনে নিয়ে আসবো তাই। পরের অংশে দেখেন n log 1.08 = log 4, আমরা এনটাকে এখানে রেখে টোটাল দেখেন লগটাকে দিয়ে আমরা ভাগ করে দিতে পারলাম। কারণ আমরা আগের অংশে এই যে সংখ্যার ভিতরে আমার চলক ছিল, অর্থাৎ যার মান নির্ণয় করতে হবে, এই কারণে আমরা সেখানে এটাকে দিয়ে ভাগ করতে পারিনি। কিন্তু এখানে আমরা ভাগ করলাম একটা কারণে, কারণ আমার এখানে চলক নাই, এখানে আমার কি আছে, সংখ্যা আছে। তাই n log 1.08 = log 4। তাহলে n সমান log 4/log 1.08। ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, দেখেন এন সমান তাহলে 18.01। তাহলে এই যে অংশটা আসছে, এটাই আমার এন এর মান। কোনো প্রশ্ন আছে? না। আচ্ছা, না ভাইয়া। ভাইয়া আমরা পিভির জায়গায় অন্য কোনো অ্যামাউন্ট নিতে পারবো না? আপনি যদি মনে করেন 1000 নেবেন তাও নিতে পারেন, 1 লাখও নিতে পারেন, যদি মনে করেন এক্স নেবেন তাও নিতে পারেন। জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, অর্থাৎ আপনার কি বলছে যে নির্দিষ্ট আসল আপনাকে বলে দেয়নি। এই কারণে আপনি যদি মনে করতেন যে এক্স, পিভি সমান এক্স ধরবেন, তাহলে এফবি সমান 4x। যদি পিভি সমান 1 লাখ ধরতেন, তাহলে এফবি সমান 4 লাখ। জি ভাই, বুঝতে পারছি। বলছে দেখেন, চক্রবৃদ্ধি সুদের হার 10% হলে কোনো নির্দিষ্ট টাকা 5 বছরে, চক্রবৃদ্ধি সুদের হার 10% হলে কত টাকা 5 বছরে 50,000 টাকা হবে। সুদ বছরে 4 বার দেয়। দেখেন এখানে আবার বলছে সুদ বছরে 4 বার দেয়, তাহলে ইন্টারেস্ট একবারে কত, এক বছরে কতবার দিচ্ছে, একাধিকবার। সরাসরি 4 বার বলে দিছে। তাহলে এখানে আমার এম এর মান দেওয়া আছে। আর বলছে 5 বছরে 50,000 টাকা হবে, তার মানে টাকা হবে 5 বছর পর। এফবি ভবিষ্যৎ মূল্য। আর 5 বছর এন এর মান 10% সুদে। বলছিল কি আমার কত টাকা, তাই বলছে দেখেন চক্রবৃদ্ধি সুদের হার 10% হলে কত টাকা। তার মানে আমাকে পিভি বের করতে হবে এখানে। আমরা জানি, দেখেন হেয়ার পিভি সমান হট বের করতে হবে, এফবি সমান আমার 50,000 টাকা দেওয়া আছে, এন সমান 5, আর সমান 0.10। এটা তো বোঝেন আপনারা, আর এর মানটা কিভাবে বের করতে হয়, যে পার্সেন্টেজ দেওয়া থাকে তাকে 100 দিয়ে ভাগ করতে হয়। এম এর মান দেওয়া আছে কত, 4। আমরা এখানে কার সূত্র দেব, এককালীনের সূত্র, কারণ এখানে আমার কিস্তি রিলেটেড কোনো তথ্য নাই। তাহলে এককালীনের সূত্র যদি আমি দিতে চাই, দেখেন আমাদের সরল সুদের কোনো তথ্য নাই, চক্রবৃদ্ধি সুদ বলাই আছে। তাহলে এফবি সমান পিভি ইন্টু 1 + r/m পাওয়ার m ইন্টু n। দেখেন আমাদের ক্যালকুলেশন যে মানটা আছে, সে মানটা আমরা লিখছি। ক্যালকুলেশনে মান বসাইলাম টোটালটা। ক্যালকুলেশনে কি সমস্যা আছে কারোর? না ভাই। আচ্ছা, দেখেন আমাদের পিভির মানটা কমপ্লিট। পরবর্তীতে এগুলো আপনাদের বাসার কাজ। এই টোটাল অংশগুলো আপনার বাসার কাছে, এত সময় পর্যন্ত আমি যে দুইটা তিনটা অঙ্ক করাইলাম, এই দুইটা তিনটা অঙ্ক এই টোটাল অঙ্কের মধ্যে আপনার কাছে আছে। এই অঙ্ক কয়টা বাসা থেকে আগামী দিন কমপ্লিট করবেন আপনারা। ঠিক দুইটা আছে ভাইয়া। ক্লাসে আমার এই অধ্যায় শেষ হয়ে যাবে। আপনারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, আপনাদের বাইনোমিনাল থিওরি আছে, ওই অঙ্কটা আমি আপনাদের করায় দেবো। আচ্ছা, আপনাদের তাহলে অধ্যায় হয়েছে 4টা, আর একটা হচ্ছে 5টা, হয়তো বা 6-7টা অধ্যায় আপনাদের করানো সম্ভব হবে, কারণ এখনো পর্যন্ত সময় আছে প্রায়। আজ কয় তারিখ, আজকে 9 না? জি। আমরা এখনো প্রায় বিশ হ্যাঁ দিন ভাইয়া। সময় পাচ্ছি। হ্যাঁ, এখনো প্রায় 20 দিন সময় পাচ্ছি। আপনাদের ফিনান্সের কি অবস্থা, ফিনান্সে কয়টা অধ্যায় হয়েছে? ভাইয়া 5টা চলতেছে। ফিনান্সও 5টা চলছে। ঠিক আছে, মোটামুটি আপনারা তো সন্তুষ্ট নাকি আমাদের কাছে এই যে কয়দিন পড়লেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। জি ভাইয়া। ঠিক আছে, হ্যাঁ।
ভালো থাকবেন তাহলে আজকে পর্যন্ত। অঙ্ক কয়টা বাসায় ঠিক আছে করবেন ভাই। কিন্তু অবশ্যই। জি ভাই, করবো।